This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। আমরা এই হইয়া বসে থাকবো, আমাদেরকে তোরা মারিয়ে দিয়ে যা বড় তো গলাগুলো টিপিয়ে টিপিয়ে। কেন? আমাদের তিরপল নাই, আমাদের ঘর নাই। ওই দেখ ওই তিরপলটাই থাকি, ওইটাই তোমরা একটু দাঁড়াই থাকে তারপরে তোমরা যাবে। আমাদেরকে তিরপল দাও। কেউ দেয়নি তিরপল? কেউ দেয় না বাবা। তোমরা একটু চলো বাবা, আমার ঘর দেখে আসবে চলো। আমার তুমি একটা তিরপলে এত গরম যাচ্ছে, এত জল ঝড় যাচ্ছে, তাহলে আমি কি করব? শুনলেন কথাটা? তিলোত্তমাকে গলা টিপে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে তো শোনা গেছিল। আর খানাকুলের এই বৃদ্ধা তিনি তো অনুরোধ করছেন তাকেও যেন গলা টিপে মেরে ফেলা হয়। তাহলেই কাছের মানুষ, কাজের মানুষ, বছর ভর যে মানুষগুলো পাশে থাকেন বলে দাবি করেন তারা সব গেলেন কোথায়? আর ত্রাণই বা কোথায়? ত্রাণের কি পথে হলো দেরি? অথচ দেখুন মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন ওই বানভাসী মানুষগুলোর কাছে, কিন্তু তার প্রশাসন কি তাহলে এখনও পৌঁছতে পারলো না? ত্রাণ তো দূরের কথা, খাবার দূরের কথা, যে উঁকি মারার কেউ নাই, মেম্বার নেতা ফেতা কেউ খোঁজ নাইনি। কালকে 10টা তিরপল এসেছিল, সে মেম্বার নিয়ে বাড়ি ঢুকে গেল। খাবারেরও কোনো এ নেই, সরকারি তো কোনো সংস্থা পাচ্ছি না, আমরা কেউ কিছু পাই না, খোঁজ নাইনি। মুখ্যমন্ত্রী এসে ওখান থেকে সোদপুর থেকে ঘুরে চলে গেছে, এখানে আসে না তো। না, সরকারি আসেন, এখনো এসেছে, অল্প এসেছে। মেম্বারের কাছে বলছি, মেম্বারও সাহায্য করছে না, কেউ করছে না। আমরা না খেয়ে এই দিক সাইড ঘুরছি। না তিরপল দেয় না, চাল দেয় না, কিছু দেয় না। না নৌকা, না স্পিড বোট, না কোনো সরকারি সাহায্য, কিচ্ছু নেই। এই সবার বক্তব্যগুলো শুনলেন, একটা নতুন শব্দ নিশ্চিতভাবে আপনারা শিখে ফেলেছেন, তাই না? মেম্বার। টিভিতে আমরা যাকে ওই পঞ্চায়েত সদস্য বলি, গ্রামের মানুষ তাকেই মেম্বার বলেন, এটা তো বুঝে গেলাম। আপাতত কয়েকটা বানভাসী এলাকায় এই মেম্বাররা কিন্তু বেবাক নিরুদ্দেশ। ওই শুনলেন কত রকম কথাবার্তা বলছে সাধারণ মানুষ। দেখুন, তারা যদি জলের মধ্যে এরকমভাবে ডুবে বসে থাকে, যদি খাবার, জল, একটু চাল ডাল, মাথার ওপর দেওয়ার জন্য ত্রিপল কিচ্ছু না পান, তখন তো তাদের মনেই হবে এই কথাগুলো, এরা গেলেন কোথায় সব, আর যাওয়ার সময় কি নিয়ে গেলেন। মানে ওই শুনলেন তাদের অভিযোগ, মেম্বাররা সব ওই ত্রিপল নিয়ে বাড়িতে ঢুকিয়ে পড়েছে, তারপর আর কেউ বেরোয়নি। এই ক্ষোভগুলো, এগুলো কি যখন তখন ওই বন্যার জলের মতোই জল দিয়ে ধুয়ে মুছে সাফ করে দেওয়া যেতে পারে? দেখুন, নবজোয়ার করে কিন্তু এই পঞ্চায়েতের এই প্রার্থীদের বাছাই করা হয়েছে। আর একটু বানভাসী পরিস্থিতিতেই নবজোয়ারের ঢেউরা এরকমভাবে উধাও হয়ে গেলেন, বিষয়টা কিন্তু ভেবে দেখার মতো, যাই বলুন। কিন্তু এই নিয়ে এখনই ভাবতে পারছি না, জানেন তো। কারণ মুখ্যমন্ত্রী অন্যদিকে ভাবনার রসদ দিয়ে দিয়েছেন, ভাবাচ্ছেন ডিভিসিকে ডিভোর্স করে দেবে নাকি পশ্চিমবঙ্গ। এত বড় একটা সিদ্ধান্ত, ভাবনা হবে না? ডিভিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবোই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, জল ছাড়া, বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। Yes, 4-5 days there was a rain, but we can tolerate that. চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও। আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা, খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব। ডুবছে ওরা, ডুবছে দেখো, আনমোল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। ওনার এটা মামার বাড়ি নাকি? উনি চাইলে ছিন্ন করতে পারবেন নাকি? ওনার তো লজ্জা থাকা উচিত। ডিবিসি 4 টাকা 20-তে বিদ্যুৎ দেয়, অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। যতদিন মানুষকে বোকা বানাতে পারবে, মানুষ বোকা হবে, কিন্তু নিজের দোষটা তাকে দেখতে হবে। আমি আমার বাঁধের ড্রেজিং করেছি কি, জল ধারণ ক্ষমতা, জল সঞ্চয় ক্ষমতা বাড়িয়েছি কি বাঁধের? দেখুন, দামোদরের বাঁধ রাজ্য সরকারের নয়, ডিভিসির। বাঁধের ক্যাচমেন্ট এরিয়া ড্রেজিং করাটা ডিভিসিরই দায়িত্ব। এবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে ডিভিসির এই ক্যাচমেন্ট এরিয়ায় জল ধারণ ক্ষমতা নাকি এখন মাত্র 35% এসে ঠেকেছে।
এতটাই ওখানে গিয়ে পলি পড়ে গেছে। ডিভিসি তাই জল আটকানোর নাকি কোনো চেষ্টাই করছে না। অল্প বৃষ্টি হলেই নাকি লকগেট খুলে দিয়ে বাংলাকে ভাসিয়ে দিচ্ছে। খেয়াল করে দেখুন শব্দ বন্ধটা, বাংলাকে ভাসিয়ে দিচ্ছে। আর তাই কি বাংলার সঙ্গে ডিভিসির ডিভোর্স, এরকম একটা সিদ্ধান্ত? কিন্তু তা সম্ভব কীভাবে বলুন তো? রাজ্যবাসীকে ডুবতে দেখে রাগের মাথায় মন্তব্য করা একটা জিনিস, আর প্রশাসনিক বাস্তব সেটা তো আর একটা জিনিস। খেয়াল করে দেখুন, পাঁশকুড়ায় মুখ্যমন্ত্রী যা বললেন উদয়নারায়ণপুরেও সেটাই বললেন, কিন্তু আরও নির্দিষ্ট করে। পাঁশকুড়ায় বলেছিলেন ভাবছি, উদয়নারায়ণপুরে তো পরিষ্কার বলেই দিলেন যে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। কিন্তু দামোদর নদ সেটা তো ঝাড়খণ্ড আর বাংলা দুটো জায়গার ওপর দিয়েই বয়ে গেছে। দামোদর ভ্যালিতে ঝাড়খণ্ড যেমন আছে তেমনি বাংলাও তো আছে। এবার দামোদরকে শুধু তো ওই ঝাড়খণ্ডে আটকে রাখা সম্ভব নয়, সে তো ঢালবে, নেমে আসবেই, এটাই তো জলের ধর্ম। দামোদরের জল হুগলি, পূর্ব বর্ধমানে নর্মাল সময় কিন্তু সেচের কাজেও লাগে। এবার ডিভিসির সাথে সম্পর্ক ছিন্ন করে সেই সময়গুলো কি করে সামলানো হবে ভাবতে হবে তো। আর যদি একটা সময় সম্পর্ক থাকবে, আরেকটা সময় সম্পর্ক থাকবে না, এরকম এক যাত্রায় দুটো পৃথক ফল হয় নাকি? চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। अनमोल ड्रीम लाइट खास्ता बिस्कुट খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির ক্ষেত্রে একটা কমিটি আছে জানেন তো, জল টল ছাড়ার ব্যাপারে। সেখানে রাজ্যের সঙ্গে একটা যৌথ কমিটি আছে, রাজ্যের প্রতিনিধি কিন্তু ওই ডিভিসির ওই কমিটিতে থাকেন এবং সেখানে সিদ্ধান্ত হয়, রাজ্য জানতে পারে জল ছাড়ছে, এটা হয় আর কি। তো যাই হোক, সেই কমিটির থেকেই কি রাজ্যের প্রতিনিধি বেরিয়ে চলে আসবেন? এই কমিটিতে বৈঠক করেই বললাম জল ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এবার পশ্চিমবঙ্গ যদি সেই কমিটির থেকেই নামটা প্রত্যাহার করে নেয়, মানে তাদের যে প্রতিনিধি আছে তাকে প্রত্যাহার করে নেয়, সেটা হলে তো অন্য গণ্ডগোল হবে। পশ্চিমবঙ্গ ওই যৌথ কমিটিতে না থাকলে ডিভিসি জল ছাড়বে কি ছাড়বে না, বা এখন যেরকম বলে ছাড়ছে তখন না বলে ছাড়বে, রাজ্য কিচ্ছু জানতে পারবে না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন প্রতিনিধি আছে, তৎসত্ত্বেও এবার নাকি না বলে জল ছাড়া হয়েছে। কোনো হিসেব নেই, আমাদের জানাচ্ছেও না, কোনোদিন কিন্তু এটা হয়নি। আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে, যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল, আমি ডিভিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম, আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল, আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না। আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না, তাতে আমার অসুবিধা হয় না। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। মানে মোদ্দা কথা এই যে বন্যা দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বন্যা দেখতে গেছেন সেটা ম্যানমেড বন্যা। নামটাও মমতা বন্দ্যোপাধ্যায়েরই দেওয়া, অবশ্য এখন না, বেশ অনেকদিন আগে, তখন তিনি বিরোধী নেত্রী। অভিযোগ করেছিলেন যে বন্যার জন্য বাম সরকার দায়ী। এবার মুশকিল হচ্ছে এখন ওই বামেদের চেয়ারেই তিনি বসে, এখনও বন্যা হচ্ছে, তাহলে কে দায়ী? সুতরাং এবার নতুন দায়ী কেন্দ্রীয় সরকার, সঙ্গে ঝাড়খণ্ড সরকার। কাউকে না কাউকে তো দায়ী তো হতেই হবে, তাই না? মানে যিনি চেয়ারে বসে আছেন তিনি তো কখনো দায়ী হতে পারেন না। বিরোধীরা তার দিকে তোপ দাগতে পারে, কিন্তু তিনি নিজেই কি করে নিজের চেয়ারের দিকে তোপ দাগবেন? সুতরাং পুরো জিনিসটা আপাতত কেন্দ্রীয় সরকার আর ঝাড়খণ্ডের ওপরে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে ঝাড়খণ্ডকে বাঁচাতে পশ্চিমবঙ্গকে ডুবিয়ে দেওয়া হয়েছে। আবার তিনিই বলেছেন পশ্চিমবঙ্গ নৌকার মতো, নেপালে ভুটানে বৃষ্টি হলে উত্তরবঙ্গে বন্যা হয়, আর ঝাড়খণ্ডে বন্যা হলে পশ্চিমবঙ্গে জল নেমে আসে। আর বন্ধু রাজ্য থেকেই তো জল নেমে আসবে, তাই না? জল তো তাই সেখান থেকেই, বন্ধু রাজ্য থেকেই নামছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যেখানে ক্ষমতায় রয়েছে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সবাই তো ইন্ডিয়া জোটের শরিক শুধু না, মুখ্যমন্ত্রীর সাথে খুব ভালো সম্পর্ক। এবার বন্ধুর ভাসিয়ে দেওয়া জলই বাংলাকেও ভাসাচ্ছে,
এই বলে কিন্তু খোঁচা দেওয়ার সুযোগটা বিজেপি ছাড়ছে না। চালাও। আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। अनमोल ड्रीम लाइट खास्ता बिस्कुट খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। আমাদের রাজ্যটা নৌকার মতো। উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে, আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে, মালদায় বন্যা হয় বিহারের জলে। গঙ্গা ভাঙনের পরে ফরাক্কা ড্রেজিং না করার ফলে ঝাড়খণ্ড সরকার জল ছেড়েছে। ঝাড়খণ্ডে কোন সরকার আছে? জেএমএম সরকার, হেমন্ত সোরেনের সরকার, আপনার ইন্ডিজোট অ্যালায়েন্স পার্টনার। আপনারা তো কোনোদিন এই বিষয় নিয়ে কথা বলেন না। আপনি এই হেমন্ত সোরেনের সাথে ইন্ডি গঠবন্ধনে গিয়ে কলকাতাতে বহু বৈঠক করেছেন যে নরেন্দ্র মোদীকে কীভাবে সরাতে হবে লোকসভা ভোটে। একবার কি বৈঠক করেছেন যে এই তেনুঘাট থেকে যে জল ছাড়া হবে আগামী দিনে, বা ছাড়া হয় প্রত্যেক বছরই ছাড়া হয়, তার জন্য কি পলিসি নেওয়া হবে? আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি রাত্রিবেলায়। 3 বার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি। ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চেত থেকে, আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি। ঝাড়খণ্ডে যেখানে ইন্ডিজোটের মুখ্যমন্ত্রী রয়েছেন, তারা যদি কোনো ভূমিকা পালন করতে পারে, সেই ভূমিকা নেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কথা বলতে পারেন, কিন্তু না করে উনি এক এক সময় এক এক কথা বলেন, বলে ম্যান মেড বন্যা। আচ্ছা, ঝাড়খণ্ডে যে এত বৃষ্টি হয়েছে, তাহলে কারা মানে এরকমও কি আমাদের ক্ষমতা হয়ে গেল যে বৃষ্টি নামিয়ে দিলাম, কখনো খরা করে দিলাম? এতই যদি ক্ষমতা, তো একমাত্র আমার জানা বোঝার মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আছে, আর তো কারণ নেই। 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি। 3 দিন বর্ডার থাকবে বন্ধ। আমি বলি এটা ম্যান মেড না, ওম্যান মেড বন্যা। কারণ একটাই, জল ধারণের ক্ষমতা সব নদীতে কমে গেছে। সেই জল ধারণের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয় না। বন্যার ভাঙন হওয়া মানে ঠাকুর রামকৃষ্ণ স্বর্গ থেকে মর্তে নেমে আসে, দিয়ে বলে টাকা মাটি, মাটি টাকা। বন্যাকে সামনে রেখে, ভাঙনকে সামনে রেখে সর্বত্র চুরি বাটপারি করার নতুন দিগন্ত দিদিভাই খুলে দিয়েছে। প্রতি ম্যানমেডই হয়, তাহলে আপনি কিসের জন্য আছেন? গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। শুনলেন তো, মুখ্যমন্ত্রী বলছেন বন্যার জল জাতীয় সড়কে উঠে আসছে, তাই দুর্ঘটনা এড়াতে 3 দিনের জন্য ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমানাটা সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ঝাড়খণ্ড সীমানার 5টা নাকা পয়েন্ট বা বর্ডার পুলিশ যথারীতি সিল করে দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন করতে তো হবেই। 19 নম্বর জাতীয় সড়কের ওই কল্যাণেশ্বরী ডুবুডিহি চেকপোস্ট, বরাকর চেকপোস্ট, বারাবণীর রুনাকুড়া ঘাট, রূপনারায়ণপুর চেকপোস্ট, চিত্তরঞ্জন 1 নম্বর গেট, এই সব কটা আটকে দেওয়া হয়েছে, পুলিশ আটকে দিয়েছে। এবার এখান দিয়ে এখন সাধারণ যাত্রীবাহী গাড়ির থেকে পণ্যবাহী গাড়ি কিচ্ছু যেতে দেওয়া হচ্ছে না। কেউ সীমান্তে এসে ফিরে যাচ্ছেন, ঘুরে যাচ্ছেন, আবার কেউ বা আটকে পড়ছেন, অসুবিধার মুখে পড়ছেন চালকরা। এবার এটা নিয়ে তো রাজনৈতিক নেতারা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। তাদের বক্তব্য, এটা কি জাস্ট ওদের ওপর রাগ হয়েছে বলে, ঝাড়খণ্ডের ওপর রাগ হয়েছে বলে এই বর্ডারটা সিল করে দেওয়া? এটা বলার তো সুযোগ পেয়ে গেছেন তারা। এবং তারা এই প্রশ্নও তুলছে যে এই ধরনের সিদ্ধান্ত সেটা কি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী নয়? এটা কি ঝাড়খণ্ডকে শিক্ষা দেওয়ার জন্য করা হচ্ছে? আসলে দেখুন, সমস্যাটা কি, মুখ্যমন্ত্রী যে পয়েন্টটা বলেছেন সেটা অবশ্য কেউ উড়িয়ে দিতে পারছেন না। তিনি কিন্তু কোথাও ঝাড়খণ্ডের ওপর রাগ করে তাদের বুঝিয়ে দেওয়ার জন্য যে পশ্চিমবঙ্গ কতটা ক্ষুব্ধ তাদের ওপর, সেই জন্য যে বর্ডার সিল করেছে, এটা তো মুখ্যমন্ত্রী বলেননি। তিনি যেটা বলেছেন তাতে যুক্তি আছে। ওখান দিয়ে যদি কোনো গাড়ি আসে, ঝাড়খণ্ডের কোনো গাড়ি, তারা এসে যদি কোনোভাবে এই যেখানে জাতীয় সড়কের ওপর দিয়ে জল বইছে কোনোভাবে দুর্ঘটনার কবলে পড়ে, দায় তো এ রাজ্যের হয়ে যাবে। সুতরাং অন্য রাজ্যের গাড়ির দুর্ঘটনায় পড়ার দায় তিনি নিতে চান না। কিন্তু আমাদের রাজ্যকে ভাসিয়ে দিয়েছে ঝাড়খণ্ড, তারা কিন্তু দায় নিতে পিছপা হচ্ছে। তারা কখনো এটা ভাবছে না যে তাদের ছাড়া জলে পশ্চিমবঙ্গ এইভাবে ডুবে যাচ্ছে।
মানে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের জন্য ভাবে, অ্যাটলিস্ট ঝাড়খণ্ডের গাড়িগুলোর জন্য ভাবে, কিন্তু ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের জন্য ভাবে না। এটা কিন্তু ঘুরিয়ে একটা বার্তা দেওয়া যায়। বলুন, এই বার্তা বন্ধুত্বপূর্ণ বার্তা নাকি রেগে মেগে দেওয়া বার্তা, সেটা অবশ্য ঝাড়খণ্ড কীভাবে নেবে তার উপর ডিপেন্ড করছে। গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। কিন্তু দেখুন, একটা কথা মনে হচ্ছে না, হেমন্তের আবহাওয়াটা অদ্ভুত, না শীত না শরৎ, সকালে গরম সন্ধেও। প্রতিবেশী ঝাড়খণ্ডের সঙ্গেও দেখা যাচ্ছে রাজ্যের সম্পর্কটা এরকমই হয়ে যাচ্ছে, ওখানেও তো আবার হেমন্ত রয়েছে, তার ফলে না শীত না শরৎ। আসলে বিষয়টা কি জানেন তো, গোটা বিষয়ের মূলে যেখানে জল, জল জিনিসটা কিন্তু বেসিক্যালি খুব গোলমেলে, কখনো জীবন কখনো মরণ। অতীতেও বহু সম্পর্ক জলে ভেসে গেছে, আমরা দেখেছি। দেখুন, এক তো ওই বাংলাদেশের সাথে সম্পর্কের জায়গাটা, সেও জলের গণ্ডগোলে আটকে রয়েছে। এবার দক্ষিণ ভারত, কর্ণাটকের কংগ্রেস সরকার আর তামিলনাড়ুতে ডিএমকে সরকার, দুজনেই কিন্তু ইন্ডিয়া ঐক্যেশ্বরী, কিন্তু কাবেরী নদীর জল সেটা নিয়ে তো দু দলের মধ্যে প্রবল মানে মন কষাকষি। সিদ্ধারামাইয়া আর স্ট্যালিন, দুই মুখ্যমন্ত্রীর কিন্তু একই অবস্থান, এ জলের ভাগ হবে না। ব্যাস, সম্পর্ক মাঝখান থেকে ওই জলে ভেসে যাচ্ছে বা জলে ডুবে যাচ্ছে, যেভাবেই দেখবেন। এই জলের কারণেই আবার অনেক সম্পর্ক জুড়েও যায়, জানেন তো। কখন যে মানে বলে না, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এবার যা ভাঙে যা গড়ে পুরোটাই জলই কিন্তু করে। এই দেখুন, এই পাশে ভাঙার গল্পগুলো শুনছেন, অন্যদিকে তাকিয়ে দেখুন নীতিশ কুমারের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক। নরেন্দ্র মোদীকে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মেনে নিতে না পেরেই তো নীতিশ এনডিএ ছেড়েছিলেন। 2015-য় লালুর সঙ্গে জোট করে বিহারে বিজেপিকে গোহারা হারিয়েছিলেন। সেই নীতিশই 2016-র 22শে আগস্ট মোদির কাছে গেলেন, আবদার করলেন ফারাক্কা বাঁধটা ভেঙে দেওয়া হোক, কারণ ফারাক্কায় বাধা পাওয়ায় নাকি গঙ্গায় পলি জমছে ওই বিহারে, আর তার জন্যই বিহারে বন্যা হচ্ছে। তারপরে বন্যার জন্য মোদি নীতিশের পুরনো সম্পর্ক আবার জোড়া লেগে গেল। রাজনীতিও এরকম, জানেন তো, বড় অদ্ভুত। তারপর জলের রাজনীতি, সেটা আরও বড় অদ্ভুত। জল ইটসেলফ অদ্ভুত। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখুন, কোনো রাজনীতিককে দেখেছেন যে বিক্ষোভের মুখে পড়ে খুশি হন? কিন্তু বিজেপির রাজ্য সভাপতি আজ বিক্ষোভের মুখে পড়ে অন্তত অখুশি হয়েছেন এ কথা বলবেন না, জানেন তো। কেন বলছি, পাঁশকুড়ার ঘাটালের বানভাসী এলাকাগুলো পরিদর্শনে গেছিলেন সুকান্তবাবু। এবার পাঁশকুড়ার গোবিন্দনগর এলাকায় তার কনভয়কে তাড়া করেন স্থানীয় একদল মানুষ। তারা কেন তাড়া করছেন দেখতেই নেমে পড়েছিলেন সুকান্ত মজুমদার। পরে তাদের সাথে কথাও বলেন, বলে বুঝেছেন ওরা তাকে তাড়া করতে আসেননি, ওরা নাকি ওর ভেবেছিলেন ওটা মুখ্যমন্ত্রীর কনভয়। এবার দেখুন, নিজের ভুলটা ভেঙে যাওয়ায় নিশ্চয়ই সুকান্ত মজুমদার খুব খুশি হয়েছেন। টার্গেট তিনি নন, মুখ্যমন্ত্রী। এটা জানার পর তার তো খুশি হয় স্বাভাবিক, তাই না? আমাদের
মানুষ এখন মুখ্যমন্ত্রীকে খুঁজছেন এবং দুর্ভাগ্যের বিষয় যারা খুঁজছিলেন তারা চেলা কাঠ নিয়ে খুঁজছেন। এটাও আমাদেরকে দেখতে হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে চেলা কাঠ নিয়ে খুঁজছে বাংলার মানুষ, সেই সময় আসছে। দেখুন, তবে এই ক্ষোভটা এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ঠিক নয়। এই ক্ষোভটা আসলে স্থানীয় তৃণমূল নেতা আর জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাতে চাইছিলেন স্থানীয় মানুষ। আসলে ত্রাণ নিয়ে যে একটা ক্ষোভ রয়েছে এটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীও বুঝতে পারছেন। আসলে এটা তো একটা ট্র্যাডিশনাল ব্যাপার, এটা তিনি জানেন। এই কারণেই তিনি এই বানভাসী এলাকাগুলো ছুটে বেড়াচ্ছেন। আর এবার কিন্তু খেয়াল করে দেখুন, হেলিকপ্টার থেকে পরিদর্শনে যাচ্ছেন না, গাড়িতে করে ঘুরছেন, জলে নামছেন। আর জল তো তার বাসভবনেও পৌঁছেছে, মুখ্যমন্ত্রী নিজেই সেটা জানিয়েছেন। তার বাড়ির পেছনেই তো আদিগঙ্গা, উঁচু করে বাঁধানো ঘাটটাট রয়েছে, আর শেষ সিঁড়ি পর্যন্ত নাকি জল পৌঁছে গেছিল। ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ওইখানে থাকেন, তাকে যার জন্য কথা প্রসঙ্গে সরে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। যেরকম সব সময় একটা অভিভাবক সুলভভাবে আগলে রাখে নাকি পরিবারকে, সেরকমই ব্যাপার আর কি। কিন্তু গঙ্গায় ভাটা এলে তো সেই জলটা নেমে যাবে, সেরকমই হয় আর কি। মুখ্যমন্ত্রী কিন্তু অন্যদিকেও জল নামার আশা করছেন। তার আশা 3-4 দিনে ওই দামোদর অববাহিকা থেকেও জলটা নেমে যাবে। আসলে বিষয়টা কি জানেন তো, জলটা নামতে হবে, জলটা নামাটা খুব জরুরি। কারণ জলস্রোত নানা জায়গাতেই তো নানা রকমভাবে বিপদসীমার ওপর দিয়ে বইছে। যেমন ধরুন, জনস্রোত বইছিল ওই স্বাস্থ্য ভবনের সামনে দিয়ে, সেখানেও তো জলস্রোত না হলেও জনস্রোত বিপদসীমার ওপর দিয়েই বইছিল বলে মনে হচ্ছিল। তাতেও কি ওই সময়ে যেরকম বলছিলেন 3-4 দিনে ভাটা আসবে, ওই বাকি জায়গায় জল নেমে যাবে, অলরেডি কি সেখানে ভাটা আসতে শুরু করেছে? এটা একটা জরুরি প্রশ্ন। আর সেই খবরাখবর নিতে হলে তো কিছু কথা বলতেই হয়, যে কথাগুলো আজ না বললেই না। আচ্ছা, নদীর স্বভাব কি? সহজ কথায় জলের মতো। জলের স্বভাব যেমন ধারা, নিম্ন দিকে ধায়। জল উঁচু থেকে নিচু দিকে, মানে উঁচু জায়গার থেকে ঢালু জায়গায় নামে, এটাই তো নিয়ম। ঠিক এটাও ঠিক যে নদী যখন সমতলে আসে, ওপরে তার যে রূপ তার থেকে রূপ বদলে যায়। ওপরে সে খরস্রোতা, যত নিচে নামে ততই শান্ত, ধীর, স্থির। এবার সমতলে এই যে নেমে এসে নদী, মানে নিম্ন অববাহিকায় এসে নদী তার গতি হারায়, তার কারণ তখন তার সঙ্গে বয়ে আনা ওই উপর পাহাড় থেকে যে সমস্ত নুড়ি, পাথর, পলি যা যা নিয়ে আসে, এখানে আস্তে আস্তে সেগুলো চওড়া হতে থাকে। ওখানে সরু নদী, ঢাল বেশি, প্রবল বেগে নেমে আসতে পারে। এখানে চওড়া নদী, এখানে ঢাল কম, ফলে ওই নদীর বুকে পলি জমতে শুরু করে। সব কিছু যা যা পাহাড় থেকে বয়ে নিয়ে এসছে সব নদীর নিম্ন অববাহিকায় জমা হতে থাকে। এটাই তো স্বাভাবিক নিয়ম। মুখ্যমন্ত্রী কালকের পর আজকেও বানভাসী এলাকা পরিদর্শনে গেছিলেন। কাল গেছিলেন দক্ষিণ থেকে পশ্চিমে, মানে হুগলি হয়ে পশ্চিম মেদিনীপুরে, আর আজ এলেন পশ্চিম থেকে দক্ষিণে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে হাওড়ার উদয়নারায়ণপুরে। এবার উদয়নারায়ণপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে জলটা গড়িয়ে দিলেন, সেই জলটা আবার কোথায় গিয়ে মিশলো জানেন? সেই জল এসে সোজা মিশল লবণরথে, বিধাননগরে, সল্টলেক। বুঝতে পারছেন? মুখ্যমন্ত্রী উদয়নারায়ণপুরের বানভাসী এলাকায় ঘুরতে ঘুরতে বলেছেন যে এখন রাজনীতির সময় নয়, বরং এখন বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর সময়, সাপে কাটা, ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসার সময়। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কী হলো? না, মোরাল অফ দ্য স্টোরি এখনও আসেনি, আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সমস্ত এলাকা প্লাবিত সেই সমস্ত এলাকায় মেডিকেল ক্যাম্প প্রয়োজন। মেডিকেল ক্যাম্পের জন্য তার সাথে মুখ্য সচিবের কথাও হয়েছে। মেডিকেল ক্যাম্প করতে বলেছেন তো বটে, কিন্তু করবেন কাদের নিয়ে? যারা ক্যাম্প করবেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য সেই চিকিৎসকরা তো এখন আন্দোলনে। বুঝলেন? এবার
আরামবাগ, পুরসুরা, ঘাটাল, উদয়নারায়ণপুরের মানুষ, এই বন্যা দুর্গত মানুষ, তারা চিকিৎসা পাচ্ছেন না কেন? কারণ সল্ট লেকের ওই সেক্টর 5-এ স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসে আছেন জুনিয়র চিকিৎসকরা। রাজনীতির জল একেই বলে, জানেন তো, কোথার থেকে গড়াতে শুরু করবে, কোথায় গিয়ে মিশবে সেটাকে বুঝতে যাবেন না, তলকুল পাবেন না। এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায়, সাপে কামড়, ডায়রিয়া, জ্বর, এগুলো তো হবেই। আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারি বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প, যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। আমি তো আমার সাধ্য মতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেল, কারণ বন্যায় মানুষ আক্রান্ত, মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ, দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ। এই সময়টা রাজনীতির সময় নয়। বারবার ওই একটা কথা, রাজনীতির সময় নয়, এটা বলা কি এই জন্যে যে এই যে আন্দোলনটা জুনিয়র ডাক্তাররা করছেন সেই আন্দোলনটার মধ্যে এখন অবধি কোনো রাজনীতির রং নেই, অরাজনৈতিক একটা আন্দোলন। এবার অরাজনৈতিক আন্দোলনের সঙ্গে রাজনীতি করতে গেলে লোকের চোখে লাগতে পারে। মানুষ যেভাবে এই আন্দোলনের পাশে ছিলেন, ফের তারা কোনোভাবে উত্তপ্ত হয়ে যেতে পারে। সেই জন্যে কি গোটা বিষয়টা অরাজনৈতিক ভঙ্গিমায়, মানে একদম ডিসক্লেমার দিয়ে, এর মধ্যে কোনো রাজনীতি নেই, এইভাবে মুখ্যমন্ত্রী পুরো ব্যাপারটাকে বর্ণনা করলেন। এবং বর্ণনা করলেন তো করলেন, দেখুন ওই তার বাড়িতে যখন জুনিয়র ডাক্তাররা গেছিল, তাদের বৃষ্টির থেকে বাঁচাতে তিনি ঘরের ভেতর আসতে বলেছিলেন, বৃষ্টিতে ভিজতে বারণ করেছিলেন, তাদের চা খেতে বলেছিলেন। তার মধ্যে একটা স্নেহময়ী আগলে রাখার মতো ব্যাপার ছিল। আর তারপর যখন তিনি ওই বাইরে বেরোলেন, অর্থাৎ রাজনীতির জমিতে অ্যাকচুয়ালি পা দিলেন, তখন কিন্তু সেই ডাক্তারদেরই একদম মানুষের সামনে, বানভাসী মানুষের সামনে দাঁড় করিয়ে দিলেন। যা করার তিনি করে ফেলেছেন, বার্তা দিয়ে দিলেন। ফলে তার তরফ থেকে আর কিছু করার নেই, যা কিছু করার এই ডাক্তারদেরই করার, এটা পরিষ্কার বলে দিলেন। এই ডাক্তাররা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন জুনিয়র ডাক্তাররা রাজনীতির সাথে লড়াইটা কতটা কঠিন, কখন যে তারা মানুষের চোখে ভিলেন হয়ে যাবেন বুঝতেও পারবেন না, কোনটার সাথে কোনটা জুড়ে আলটিমেটলি দেখবেন তাদের হাতে পেন্সিল রয়েছে, বুঝতেও পারবেন না। দেখুন, গতকাল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গণকনভেনশন ছিল। সেই কনভেনশনের মঞ্চ থেকে প্রবীণ চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেছিলেন, তার বিশ্বাস ডাক্তারদের এই আন্দোলন শুধু শহরে নয়, গ্রামের মানুষকেও সমানভাবে ভাবাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি আজ সেই ভাবনার স্রোতটাই ঘুরিয়ে দিতে চাইলেন? ওই জায়গাটা তো আরও বেশি করে প্রোটেক্ট করে রাখার জায়গা তৃণমূলের জন্য, ওটাই তো শক্তি। লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে তৃণমূলের ভোট কমেছে, কিন্তু গ্রাম দিয়ে সংসদ ঘিরে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার গ্রামাঞ্চলের ভোটারদের সমর্থনে যদি পলি পড়ে যায়, সেটা তো বড় মুশকিলের ঘটনা। তখন তো পলি পড়লেই ক্ষোভের জল চারপাশে ইচ্ছে মতো ছড়িয়ে যেতে শুরু করবে। সেই বন্যায় কোন ভোট ব্যাংক যে ভেসে যাবে কেউ জানে না। ফলে নিজের যে ভোট ব্যাংকটা, তার একদম নিজস্ব ভোট ব্যাংক আর কি, সেটা আগলে রাখতে তিনি কিন্তু এক্ষেত্রে একদম রাজনৈতিক স্নেহময়ী রাজনৈতিক নেত্রীর মতো করেই এই ভোট ব্যাংকটা সামলালেন। তার জন্য এখন জুনিয়র ডাক্তাররা তাদের জন্য যা করার করে দিয়েছেন, বক্তব্য হয়ে গেছে। দেখুন, নিজের দল এবং সরকারকে ডাক্তারদের এই আন্দোলনের চাপমুক্ত করতে এবং সেই ভোট ব্যাংককে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্যাকে কিভাবে অস্ত্র করলেন দেখলেন? এটাই কিন্তু মোরাল অফ দ্য স্টোরি। রাজ্য অসহায়, বন্যা দুর্গত, যেখানে মানুষ তারা চিকিৎসা চাইছেন, তাদের জন্য তিনি চিকিৎসা করতে চাইছেন, ব্যবস্থা করতে চাইছেন, কিন্তু মানুষও চিকিৎসা পাচ্ছে না, কারণ তিনি এই ব্যবস্থাটা করতে পারছেন না, কারণ চিকিৎসকদের আন্দোলন চলছে। এবার আন্দোলনটা করছে কারা? জুনিয়র চিকিৎসকরা। সিনিয়র চিকিৎসকরা কিন্তু হাসপাতালে মানে ডবল খেটে পরিষেবা দিচ্ছেন বলে দাবি করছেন বারবার, এবং বলছেন যে এই আন্দোলনের জোরে যতটা
তারা পেছন থেকে সাপোর্ট দেওয়া যায় দিচ্ছেন তারা। কখনো এই জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন করছেন বলে, কর্মবিরতি পালন করছেন বলে ওখানে মানুষজন যাতে সমস্যায় না পড়েন তার জন্য বাড়তি দায়িত্ব নিচ্ছেন তারা, এবং যেখানে যেখানে প্রয়োজন সেখানেও কিন্তু জুনিয়ররা হাত বাড়াচ্ছেন। কিন্তু এই দাবিটার সঙ্গে কোনোভাবেই যে শাসক দল সহমত নয়, এবং এক্ষেত্রে পুরো ডাক্তারদের সবাইকে যে এক ব্র্যাকেটে ফেলে দিলে এই আন্দোলনটা ভাঙতে সুবিধে হয় সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। রাজনীতির চোখে কিন্তু ওই সিনিয়র জুনিয়র বলে আসলে কিছু নেই, জানেন তো, প্রতিবাদী মাত্রই প্রতিবাদী। দেখুন, কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী তাদের দাবি মতো কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি নর্থকে সরিয়ে দিয়েছেন। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ 2 স্বাস্থ্যকর্তাকে বদলে দিয়েছেন। তারপরেও জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বাকি 2টো শর্ত নিয়ে কাল নবান্নে মুখ্য সচিব বৈঠক করেছেন, দাবি পূরণে প্রতিশ্রুতি দিয়েছেন। তা সত্ত্বেও কিন্তু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির আর তোলেননি। যে কর্মবিরতির ফলে ওই হাসপাতালে রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ, এবং সেই কর্মবিরতির কারণেই জেলায় জেলায় মেডিকেল ক্যাম্প হচ্ছে না, এটাও তো অভিযোগ। শুনলেন তো, জুনিয়র ডাক্তাররা আন্দোলন প্রত্যাহার না করাতেই কি মুখ্যমন্ত্রী এত সহজ সমীকরণে পৌঁছে গেলেন? ডাক্তারদের এই যে গোটা বিষয়টায় কোথাও গিয়ে সাধারণ মানুষের সামনে ভিলেন করে দাঁড় করিয়ে দেওয়া গেল, এতে কি শাসক দলের জায়গাটা একটু শক্তপোক্ত হলো না? অন্তত এই বিপজ্জনক সময়ে যখন পায়ের তলার মাটিটা নড়বড় করছিল। এই বন্যা পরিস্থিতি নিয়ে আমরাও খুবই চিন্তিত, এবং সেখানে ত্রাণ বিলি করা এবং ক্লিনিক করতে আমরা যাব। আমাদের চেষ্টা করাটা সেটাই হচ্ছে রাজনীতি, আন্দোলন চালিয়ে যাওয়া, তার পাশাপাশি বন্যার ত্রাণে কাজ করা, মেডিকেল রিলিফ ক্যাম্প করা, সেটা হচ্ছে যে আমরা করব। দেখুন, বসুন্ধরা বীরভোগ্যা এটা আমরা জানি, এখানে টিকে থাকা কিন্তু সহজ নয়। পরিস্থিতি পরিবেশ অনুযায়ী নিজেকে বদলাতে না পারলে হারিয়ে যাওয়াটাই ভবিতব্য। এটা তো চার্লস ডারউইনের যে বিবর্তনবাদ সেটা তো তাই বলে, তাই না? যারা নিজেদের সময়ের সঙ্গে পাল্টাতে পারে না তারা পৃথিবীর থেকে হারিয়ে যায়, হারিয়ে গেছে। বহু বহু জীব এইভাবে হারিয়ে গেছে, যে কারণে ধরুন ডাইনোসরদের একটা সময় দাপিয়ে বেড়াতো এই পৃথিবীতে, খুঁজে পাওয়া যায় না কোথাও। এই সহজ সত্যিটা কি জুনিয়র ডাক্তাররা এবার বুঝতে পারলেন? এই সুবর্ণ গোস্বামীর কথাটাই যদি ধরেন তাহলে ধরে নিতে হবে যে মুখ্যমন্ত্রী ডাক্তারদের আন্দোলন আর বন্যা পরিস্থিতি নিয়ে রাজনীতি করছেন। এবার তার মধ্যে অন্যায়টা কোথায়? একজন রাজনৈতিক নেত্রী তিনি রাজনীতি করবেন, এটাই তো স্বাভাবিক। তিনি কি তার বদলে অন্য কি করতে পারেন? চিকিৎসকরা কি ভেবেছিলেন তাদের আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে একই দাবি নিয়ে একই রকমভাবে চলবে? দেখুন, তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার পর দেশ জুড়ে যে গণ আন্দোলন শুরু হয়েছিল, তিলোত্তমার জন্য বিচারের দাবিকে কেন্দ্র করে চিকিৎসকরা স্বাস্থ্য ব্যবস্থায় শুদ্ধিকরণের যে আন্দোলন শুরু করেছিলেন, সেই সব আন্দোলন দিনের পর দিন অরাজনৈতিক থাকবে এটা হয় নাকি? একটা সংগঠিত রাজনৈতিক শক্তি, সেই শক্তি দ্বারা পরিচালিত একটা সরকার কি এই আন্দোলনে রাজনীতির রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে না? এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে তাদের আপনি কি বলবেন ভাবুন। দেখুন, একদম শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের মনের সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছিলেন। সুবিচারের দাবি, দ্রুত বিচার করে দোষী বা দোষীদের চরম শাস্তির দাবি, এগুলো তো সব তারাও করছিলেন। কিন্তু সময় যত এগিয়েছে ততই তৃণমূল কংগ্রেস মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনে রাম বামের চক্রান্তের অভিযোগ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার বলেছেন। এবার অরাজনৈতিক আন্দোলনে ক্রমশ রাজনৈতিক রংটা লেগে যাচ্ছে বুঝেও আন্দোলনকারীরা কি নিজেদের পাল্টেছেন? এবার যদি না পাল্টে থাকেন তাহলে টিকবেন কি করে? ডারউইনের থিওরিতেও তাদের বিরুদ্ধেও কথা বলবে, তাই না? দেখুন, পরিস্থিতি তো বদলাচ্ছিল প্রথম থেকে আস্তে আস্তে করে, প্রত্যেকটা মুহূর্তে ধাপে ধাপে অনেকবার বদলেছে পরিস্থিতি। কিন্তু প্রথম থেকে এখন পর্যন্ত তাদের আন্দোলন যে 5টা দাবির ওপর দাঁড়িয়েছিল সেটার মধ্যে কিন্তু পরিস্থিতি অনুযায়ী কোনো বদলের চেষ্টা তারা করেননি। তাদের স্টান্স বদলানো তো দরকার ছিল পরিস্থিতি অনুযায়ী। আগস্টের দ্বিতীয় সপ্তাহে যখন ডাক্তারদের এই আন্দোলনটা শুরু হয়েছিল
তখন যা পরিস্থিতি ছিল এখন তা নেই, যা পরিবেশ ছিল এখন তা নেই, অথচ জুনিয়র ডাক্তারদের দাবিগুলো এক জায়গায় রয়ে গেছে, অবস্থানও একই জায়গায় রয়েছে, অবস্থানও তারা পাল্টাননি। এবার এটা হলে তারা তো কোথাও কালের নিয়মে বেখাপ্পা লাগবেন, তাই না? গতকাল নবান্নে তারা সাধারণ মানুষ মানে মানুষকে জুড়ে নেওয়া যেতে পারে এরকম দুটো দাবি নিয়ে গেছিলেন। ঠিক, হাসপাতাল নিরাপত্তা নিশ্চিত না হলে রোগীর পরিজন, ডাক্তার, নার্স কেউ নিরাপদ না। ঠিক, মেডিকেল কলেজগুলোতে যে নম্বর দুর্নীতি এবং তার সঙ্গে যে থ্রেট কালচার রয়েছে, সেই হুমকির সংস্কৃতি বন্ধ করা না গেলে অযোগ্য চিকিৎসক তৈরি হওয়ার চান্স রয়েছে, তাদের হাতে পড়লে সাধারণ মানুষের প্রাণ হারানোর চান্স রয়েছে। সব ঠিক, কিন্তু এই দাবিগুলো পূরণ হচ্ছে না বলে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন, স্বাস্থ্য ভবনের সামনে থেকে উঠবেন না। জুনিয়র ডাক্তারদের এই যুক্তি কতটা মানে সঠিক সেটা কি তারা পর্যালোচনা করে দেখেছেন? পরিস্থিতি অনুযায়ী অন্তত গোটা ব্যাপারটা, যে প্রথম থেকে তাদের পাশে যে জনসমর্থন ছিল, যে ভিড় হচ্ছিল, যেভাবে মানুষ আসছিলেন, কোথাও গিয়ে মানুষও মনে করছিলেন যে না এটা অনেক হয়েছে, এটা কি তারা কখনো ভেবে দেখেছেন? ওই বললাম আন্দোলন ব্যাপারটা খুব ভালো, এর মধ্যে একটা রোমান্টিকতা আছে, কিন্তু বাস্তবটা সর্বক্ষেত্রেই অত্যন্ত রূঢ়। সেই রূঢ় বিষয়টার সঙ্গে মাথায় রাখাটা দরকার। এবং সত্যি কথা বলতে কি, তারা হয়তো কিছু জনসাধারণের কথা তুলেছেন, কিন্তু যে আন্দোলনটার পেছনে সাধারণ জনগণের সব থেকে বড় জোর, তারা এরকম স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছিলেন, সেই জায়গাটায় সরাসরি সাধারণ মানুষের স্বার্থজড়িত কোনো ব্যাপারে এই আন্দোলনটার বিস্তৃতি কিন্তু তারা যোগ করেননি। খেয়াল করে দেখুন, সাধারণ মানুষের জন্য তাদের দাবির মধ্যে ছিল, কালকে তারা দিয়েছেন, ভেতরে ছিল যে ওই বিভিন্ন হাসপাতাল এই সমস্ত জায়গায় তাদের ওই পরিকাঠামো ঠিক করতে হবে যাতে সাধারণ মানুষ ঠিক চিকিৎসা পান, বা যাতে ওই গ্রামের স্বাস্থ্যকেন্দ্র বা ওই জেলা সদর থেকে যে হাসপাতালগুলো, সেগুলো থেকে বারবার মরণাপন্ন রোগীদের ওই রেফারেলের মাধ্যমে রেফার করে করে বিভিন্ন কলকাতার মেডিকেল কলেজগুলোতে পাঠানো যাতে বন্ধ হওয়াটা দরকার হয়, সেটার ব্যবস্থা যাতে করা হয়। সেটার জন্য তাদের আন্দোলনটা যদি একমুখী হতো, তাহলে হয়তো তারা তাদের আন্দোলনটাকে এখনও প্রাসঙ্গিক রাখতে পারতেন। তারা হয়তো বলেছেন যে এই আন্দোলনগুলোর মধ্যে যে পয়েন্টগুলো ছিল তার মধ্যে এটা ছিল, কিন্তু ওই রিং মাস্টারের হাতে দেখবেন, বা ওই যারা কোথাও গিয়ে অর্কেস্ট্রাকে পরিচালনা করে তাদের হাতের লাঠিটা কখনো ওঠে কখনো নামে, ফলে কোন সময়ে কোন লাঠিটাকে তুলবেন, কোন দিকে তুলবেন, কোন সুরটা তুলবেন, সেটাও তো তাদের একটু ভাবনা চিন্তা করার দরকার ছিল। দেখুন, গতকাল নবান্নে বৈঠক শেষের পর জুনিয়র ডাক্তাররা দাবি করেছিলেন, ভেতরে থ্রেট কালচারের বিরুদ্ধে কথা হলেও মুখ্য সচিব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও বৈঠকের কার্যবিবরণীর থেকে রাজ্য সেই সমস্ত কথা বাদ দিয়েছে, তাই তারা মিনিটসে সই করেননি এবং তাই তারা কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরছেন না। মুখ্যমন্ত্রী আজ উদয়নারায়ণপুরে কিন্তু বলেছেন তিনি যতটা করার, তার যা করার ছিল তিনি সবটা করেছেন। তার মানে কি, ডাক্তারদের দাবি মেনে আর নতুন করে কিছু করার নেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারের, এটাই কি তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন? দেখুন, মুখ্যমন্ত্রী আর মুখ্য সচিবের ভাবনা চিন্তার মধ্যে খুব একটা ফারাক আছে কি? আজ না হলেও কাল জুনিয়র ডাক্তারদের সাথে মুখ্য সচিব আবার বৈঠকে বসতে পারেন, কিন্তু তারিখ পে তারিখের মতো বৈঠকের পর বৈঠকে সমাধান সূত্র কি আদৌ বেরোবে, নাকি আসলে আস্তে আস্তে সুতো ছাড়ছে রাজ্য সরকার? এবার হয়তো গোটাবে। যত সময় খরচ হবে, জুনিয়র ডাক্তারদের প্রতি সাধারণ মানুষের যে সহানুভূতি ছিল, সেই সহানুভূতি হয়তো থাকবে, কিন্তু তার প্রাবল্য কমবে। আর কিছু কিছু জায়গায় সেই সহানুভূতিকে ক্ষোভে পরিণত করে ডাক্তারদের আন্দোলনটাকেই যে কানা গলিতে ঢুকিয়ে দেওয়া যায়, এটা তো রাজনীতিক মাত্রেই জানেন। এবার আন্দোলনের স্রোতে যদি একবার পলি পড়ে, তাহলে সেই পলিতে ডাক্তারদের আন্দোলন যে গতি হারাবে, এতে তো কোনো সন্দেহই নেই। বলা যায় না
পা গেঁথেও যেতে পারে। মৌখিক সদিচ্ছা দেখা গেল, কিন্তু বিভিন্ন প্রশ্নে, সেটা থ্রেড কালচারের প্রশ্নে হোক, ওনারা মৌখিক আশ্বাস দিলেও সেই সম্পর্কে কোনো, এই যে আরডিআই ইলেকশন, স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন বা ওভারঅল সেন্ট্রাল রেফারাল সিস্টেম যেটা রোগী পরিষেবার সাথে একদম যুক্ত, এই গোটাটা কিন্তু এই মিনিটসের মধ্যে শেষ অবধি এলো না। আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেইভাবেই চলবে। আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি। ডিরেক্টিভ দিলে আমরা আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট দাবি আপনাদের কাছে রাখবো। লাইভ স্ট্রিমিংটা যদি আমার ভাই বোনেরা করতেন তাহলে এটা নিয়ে আমি বলতে পারতাম, আমার তো বলার কোনো সুযোগ নেই। সাধারণ জুনিয়র ডক্টরদের আবেগকে সম্মান দিয়েও বলতে হয়, কোথাও তাদের আবেগকে কোনো রাজনৈতিক শক্তি বিপথে পরিচালিত করছে কিনা সেটাও তারা দয়া করে ভেবে দেখবেন। দেখুন, জুনিয়র ডাক্তাররা গতকাল যখন নবান্নে বৈঠক করছিলেন তখনই কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে বাঁশ খোলা শুরু হয়ে যায়, যা দেখে অনেকেই ভেবেছিলেন যে হয়তো নবান্নে বৈঠকটা ইতিবাচক হয়েছে, ওখান থেকে বেরিয়ে হয়তো ওই জুনিয়র ডাক্তাররা কাজে ফেরার কথা ঘোষণা করবেন বা তারা কাজে ফিরতে চলেছেন, সেজন্যই হয়তো ওই ত্রিপল বাঁশ এ সমস্ত খোলা শুরু হয়ে গেছে। কিন্তু আজ জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তারা কেউ এ বিষয়ে ডেকোরেটরকে কোনো নির্দেশ দেননি। তাদের সঙ্গে কথা বলে ওই বাঁশ খোলা হচ্ছে না, ফ্যান নিয়ে যাওয়া হচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ডেকোরেটার্সকে এই সমস্ত সরিয়ে নিতে কে বললো? আজ স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে কিন্তু দেখা গেছে জুনিয়র ডাক্তারদের জন্য যে ওই বায়ো টয়লেটগুলোকে ওখানে বসিয়ে দেওয়া হয়েছিল পরপর, তার মধ্যে কয়েকটা গাড়িতে তোলা শুরু হয়ে গেছে। তাহলে কি একে একে সবই সরে যাচ্ছে? ওই পুজোর শেষে প্যান্ডেল খোলার মতো, ওই বলে না বাঘ যখন অ্যাটাক করে, বাঘ কিন্তু শিকারের চারপাশে আস্তে আস্তে তার বৃত্তটা ছোট করতে করতে আসে, চক্কর মারে, আস্তে আস্তে বৃত্তটা ছোট করে। জুনিয়র ডাক্তাররা কি বুঝতে পারছেন তাদের চারপাশে প্রশাসনিক বৃত্তটা ক্রমশ ছোট হচ্ছে? সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না। প্রধান বিচারপতির বেঞ্চই বলেছে যে শান্তিপূর্ণ প্রতিবাদীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ করতে পারবে না। সোজা পথে তার মানে পা ফেলা যাবে না, এটা প্রশাসন বুঝে গেছে। সেই জন্যই কি এই বাঁকা পথটা, চারপাশে চক্কর মারতে মারতে বৃত্ত ছোট করা? সোজা আঙুলে ঘি তোলা না গেলে আঙুল যে বেঁকাতে হয়, এটা তো পুরনো সেই শাস্ত্র মতে শেখা আর কি, এ সবাই জানে। এবার আঙুল এখানে বেঁকানো হচ্ছে কি না বিশেষ করে আমরা জানি না, কিন্তু কারুর বোঝা কি বোঝা উচিত তারা সেটা বুঝছেন কি না সেটাও জানি না। এসে দেখছি এটাই পরিস্থিতি যে অনেকেই দেখছি পাকা খুলে এখন নিয়ে যাচ্ছে ওনারা। কোথাও কি পুলিশের চাপে এগুলো এখনো বলতে পারছি না, মানে WBJDF এর তরফ থেকে এখনো আমরা জানি না এটা কে ক্লিয়ার এটা বলেছে করতে। আমি ক্যাটেগরিক্যালি বলে দিচ্ছি যে পুলিশের তরফ থেকে কোনো ডেকোরেটরকে কোনো রকম চাপ দেওয়া হয়নি উঠে যাওয়ার জন্য। এক অদৃশ্য শক্তি মানে সেখান থেকে এবং তার স্পেশাল ব্রাঞ্চ থেকে প্রত্যেকদিন আমাদের ডেকোরেটরদের কাছে ফোন আসছে, তারা কতটুকু কি দিয়েছেন, কি করছেন, আর কোনো কাজ করছেন কিনা, নানা রকম খোঁজ নেওয়া হচ্ছে, কাইন্ড অফ মিষ্টি করে বলা হচ্ছে। আজকে হয়তো সেরকমই একজন ছোট ডেকোরেটর যার হয়তো ক্ষমতা নেই অতখানি যে সে এটা থেকে রুখতে পারে, তাকে বলা হয়েছে এবং তারা রীতিমতো হাত জোর করে কাচুমাচু করে তার আমাদের এখান থেকে ফ্যানগুলি নিয়ে বার করে গেল। এবং যখন তাদের বলা হলো আপনাদের কি লাগবে বলুন, আপনারা যদি কোনো পেমেন্ট লাগে বলুন, তারা তখন বললো আমাদের ক্ষমা করে দেন। কেন তুলে নিয়ে গেছে আমরা জানি না, আমাদের কাছে তথ্য নেই। তবে ডাক্তারবাবুর তরফ থেকে আমাদের তরফ থেকে ডেকোরেটর অ্যাসোসিয়েশনকে যোগাযোগ করা হয়েছিল, আমাদের কাছে কে দিয়েছে না দিয়েছে পুরো তথ্যটা আমরা দেখে তারপরে আপনাদেরকে জানাবো যথাসময়। দেখুন, ডেকোরেটরস ইউনিয়ন মুখ খুলছেন না, পুলিশ বলছে তারা কাউকে কোনো নির্দেশ দেয়নি। বাঁশ ফ্যান খোলা বা বায়ো টয়লেট সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটা তাহলে কে নিচ্ছে? জুনিয়র ডাক্তারদের কি কেউ ওই অস্ট্রেলিয়ানদের থিওরিটা মনে করিয়ে দিচ্ছে? অস্ট্রেলিয়ানরা বিশ্বাস করেন জানেন তো, মানে যখন ওই বিশেষ করে ক্রিকেটাররা তাদের যখন ওই রিটায়ারমেন্টের বিষয় আসে তাদের একটা থিওরি আছে, তারা বিশ্বাস করেন যে ওই লোকে যখন বলবে যে ও কেন এখনও সরে যাচ্ছে না, সেই পরিস্থিতিতে যাওয়ার কোনো মানে হয় না, তার বদলে ও কেন এখনই সরে যাচ্ছে এই কথাটা শোনাটা অনেক শ্রেয়। মানে আরও কিছুদিন খেলতে পারতো, আরও কিছুদিন থাকতে পারতো, এটা অনেক বেশি সম্মানের সময়। মানে মোদ্দা কথা, গোটা জায়গাটায় একটা তারা যখন শীর্ষে আছেন সেই সময় কিন্তু সরে যেতে হয়। হয়তো যুদ্ধক্ষেত্র তো এক পা কোনো রকমভাবে পিছিয়ে এলে ভবিষ্যতে
অন্য কোনো রাস্তায় আরও 4 পা এগোনোর রাস্তা খুলে যায়। আমি বললাম পরিস্থিতি অনুযায়ী সেই মানে সিদ্ধান্তগুলো নেওয়াটা সেটা কিন্তু খুব জরুরি। এই যে চারপাশে যা যা হচ্ছে, কেউ কি ইশারায় বুঝিয়ে দিতে চাইছে যে সরে যাওয়ার সময় কিন্তু ক্রমশই দেরি হয়ে যাচ্ছে? মমতা ব্যানার্জি বলেছিলেন কোনো প্রতিবাদ হবে না, কোনো স্লোগান হবে না। কেন স্লোগান হচ্ছে, কেন প্রতিবাদ হচ্ছে, এতে তাদের আপত্তি। আর যারা ত্রিপল চুরি করে, চাল চুরি করে, তারা তো ফ্যান চুরি করতেই পারে। অত্যাচার শুরু হয়ে গেল, এটা আমি আগেই বলেছি, এটা তো অত্যাচার এক ধরনের। প্রথম কথা, বাংলার মানুষের কাছে একটা বার্তা দিয়ে দিল, দেখো ভাই আমি মমতা ব্যানার্জি এত তেজি, তবুও দেখো আমি মাথা নিচু করলাম, হয়ে গেল। এবার লিঙ্গারিং করো আর পরিশ্রান্ত করো, ক্লান্ত করে দাও, এক্সস্টেড করে দাও, দিয়ে তার মতো করে দৌড়াতে চালু করবে। এর সঙ্গে কিসের চাপের সম্পর্ক? তারা কোনো মঞ্চ করেছেন, সেখানে তারা কি টার্মস কন্ডিশনসে ডেকোরেটরদের সঙ্গে কথা বলেছেন, কার কি ব্যাপার, এর সঙ্গে কথায় কথায় আমাদের জড়ানোটার কি জাস্টিফিকেশন আছে? আমরা এখান থেকে পরিষ্কার বলছি, যদি একটাও হাত পড়ে গোটা রাজ্যের মানুষ কিন্তু ছেড়ে দেবে না। যারা প্রতিবাদীদের উপরে আক্রমণ করছেন তারা কিন্তু নিজেরা বুঝে শুনে এই কাজটা করবেন। দুজনের বক্তব্য আপনি শুনুন। কুণাল ঘোষ ঠিক সেই কথাগুলোই বললেন যেটা শাসক দলের বলা উচিত। সত্যিই তো, ওখানে তারা তো এগুলো এনে বসিয়ে দেয়, নিজে তারা এগুলো এখন খুলে নিয়ে চলে যাচ্ছেন, কেউ তাদের দিকে আঙুল তুলতে পারবে না। এবার কার নির্দেশে কিভাবে চলে যাচ্ছে সেটা এখন কে বলবে? আর মীনাক্ষী, তার বক্তব্যটা শুনুন। একটা কিছু যদি হয় তাহলে কিন্তু ছেড়ে কথা বলবেন না, অথচ তাদের দলের নেতা কলতান দাশগুপ্ত, তাকে তো এতদিন জেলে থাকতে হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল ওই অডিও টেপের কাণ্ডে। এবার তারা বলেছিলেন এগুলো সব চক্রান্ত। আজকে যদিও কলতান তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়ে গেছেন, কিন্তু এই কদিনে বামেরা কি চারপাশ তছনছ করে দিতে পেরেছিল? প্রতিবাদের আগুন জ্বালাতে পেরেছিল? চারপাশে প্রতিবাদে ফেটে পড়তে পেরেছিল? তাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, অন্যায় চক্রান্ত হয়েছে, কলতান চক্রান্তের শিকার, তারা সেটা প্রমাণ করতে পেরেছেন। তাহলে তাদের কথায় এখন কি বলে ভরসা পাবেন এই জুনিয়র ডাক্তাররা? দেখুন, বায়ো টয়লেটগুলো যে গাড়িতে তোলা হচ্ছিল না, সেই গাড়িগুলোয় কলকাতা পুরসভা স্টিকার লাগানো ছিল, কিন্তু পুরসভা বায়ো টয়লেটগুলো সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কিনা সেটা আমরা কেউ জানি না। আমরা শুধু জানি হাসপাতালগুলোর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, নিরাপত্তা কর্মীর থেকে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে, এই নির্দেশ রাজ্য সরকারকে দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং তার জন্য রাজ্য সরকার 14 দিন সময় পাবে। এটা তো মঙ্গলবারের শুনানিতেই সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, মানে 14 দিন হাতে আছে। প্রধান বিচারপতির বেঞ্চের বেঁধে দেওয়া এই সময়সীমাটা আপাতত রাজ্য সরকারের রক্ষা কবচ। হাসপাতালে নিরাপত্তা চাই বললে রাজ্য সরকার তো ঝুলির থেকে কুমির ছাড়া বের করার মতো সুপ্রিম কোর্টের ওই 14 দিনের টাইম ফ্রেমকে বের করে দেখাবে। অন্য কিছু বলবে কি? তার বেশি কিছু বললেই তো বলবে সাবজুডিস কেস। আর রইল থ্রেট কালচার বন্ধের দাবি। দেখুন, তিলোত্তমার মৃত্যুও হাসপাতালের কোনো রকম দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে হয়েছে কিনা, তিলোত্তমাকেও কোনো থ্রেট কালচারের মুখে পড়তে হয়েছে কিনা, এই সমস্ত সম্ভাবনাগুলো তো কেন্দ্রীয় তদন্তকারীরা মানে সিবিআইকে খতিয়ে দেখতে হবে, তারপর সেটা কোর্টের সামনে গিয়ে ফেলতে হয়। ফলে গোটা ব্যাপারটার মধ্যে রাজ্যকে এই মুহূর্তে টার্গেট করতে যাওয়া কিন্তু মানে টেকনিক্যালি বা স্ট্র্যাটেজিক্যালি সেটা কিন্তু জুনিয়র ডাক্তারদের পক্ষে খুব সহজ হবে না। এখন রাজ্য তো বলবে যে তারা যদি আগ বাড়িয়ে কোনো কিছু থ্রেট কালচার বন্ধ করব, এটা যদি আমরা বলতে যাই তাহলে তো তা ঘুরপথে স্বীকার করে নেওয়া হবে যে রাজ্যের সরকারি হাসপাতালে থ্রেট কালচার রয়েছে। আসলে তারা বলার সময় বলবে যে এটা সাবজুডিস, এই ব্যাপারগুলো যেরকম নির্দেশ দিয়েছে আমরা সেই রকম করছি, কিন্তু মুখে কখনো স্বীকার করে নেবে থ্রেট কালচার রয়েছে? সেটা তো তাহলে আগ বাড়িয়ে নিজেদের দিকেই যাবতীয় কিছু মানে তীরগুলোকে টেনে নেওয়া। আর শুধু তো অভিক বা বিরূপাক্ষ নন, শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধেও তো হাসপাতালের থ্রেট কালচারে মদতের অভিযোগ রয়েছে। এই নামগুলো তো জড়িয়ে যাচ্ছে তৃণমূলের। তৃণমূল কখনো সেগুলো যেচে আরও বেশি করে সার্টিফাই করবে? সুদীপ্ত রায় তিনি ওই মেডিকেল কাউন্সিলের সভাপতি,
সেই মেডিকেল কাউন্সিলের নামে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দুটো ঘর ছিল, সেই ঘরে বসেই নাকি হাসপাতালে থ্রেড কালচার চালাতে ওই সুদীপ্ত রায় ঘনিষ্ঠ অভিক, বিরূপাক্ষ, সুশান্ত রায়রা। এবার খেয়াল করে দেখুন, হাসপাতালের মধ্যে এরকম কাউন্সিলের ঘর টর থাকা এরকম কোনো নিয়ম নেই। এর ক্ষেত্রেও মানে কোথাও গিয়ে এখান থেকে ডিএমই কোনো নির্দেশ দিয়েছিলেন, তার ভিত্তিতে হয়েছে, এটা ওখানকার প্রিন্সিপাল বলছেন। কিন্তু সেই নির্দেশ দেওয়াটা কতটা আইন মোতাবেক সেটা নিয়েও তো প্রশ্ন রয়েছে। দেখুন, এই মুহূর্তে যে কজনের নাম মানে এই সমস্ত থ্রেড কালচারের সাথে যুক্ত বা তার মদতদাতা হিসেবে যারা চিহ্নিত, তারা প্রত্যেকে কিন্তু রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য। দশচক্রে ভগবান নাকি ভূত হয়, রাজ্য মেডিকেল কাউন্সিলের চক্রে যিনিই পড়েছেন তিনি কি চোখ রাঙানিতে ভরসা করতে শুরু করতেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন, জানেন তো। কারণ চারপাশে যা যা দেখা যাচ্ছে, যা যা অভিযোগ আসছে, তাতে এই কথাটা মনে হওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয়। ছবিটা মাত্র 4 মাস আগের, চলতি বছরের মে মাসে কল্যাণী মেডিকেলের সমাবর্তনের। পাশ করা ডাক্তারদের ডিগ্রি তুলে দিচ্ছেন বিরূপাক্ষ বিশ্বাস। সমাবর্তনে হাজির থেকে রীতি অনুযায়ী বিশেষ গাউন পরে বিরূপাক্ষ বিশ্বাসী বিশ্বাস করিয়েছিলেন তিনি মানেই স্বাস্থ্যের বিশ্বাস। নিয়ম হলো এমবিবিএস ডিগ্রি সার্টিফিকেট দিতে পারেন আচার্য, উপাচার্য, প্রিন্সিপাল, ডিন অথবা সিনিয়র প্রফেসর। কল্যাণী মেডিকেলে কোন অধিকারে সার্টিফিকেট ও শপথ পাঠ করালেন বিরূপাক্ষ বিশ্বাস? কনভোকেশন ইউনিভার্সিটির দায়িত্ব, ইউনিভার্সিটি সেই দায়িত্ব পালন করছে না, সেই দায়িত্ব বিরূপাক্ষ বিশ্বাসের মতো দুষ্কৃতীদের হাতে চলে গেছে। এর থেকে লজ্জাজনক অন্যায় কি হতে পারে? আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই তিনি ডিগ্রি তুলে দেন। এটুকু জানিয়েই আপাতত ভ্যানিশ হয়ে গেছেন বিরূপাক্ষ। এমন নানা কাণ্ড কারখানাতেই কি জুনিয়র ডাক্তারদের বিশ্বাস টলে গেছে? শুধু অভিযোগ নয়, বাস্তব ছবিটা কি বলছে? রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সহসভাপতি সুশান্ত রায়ের বিরুদ্ধে থ্রেড কালচারে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্য অভিকদের বিরুদ্ধে থ্রেড কালচার সহ একাধিক অভিযোগ রয়েছে। আর বিরূপাক্ষ বিশ্বাস, তিনি তো আবার মেডিকেল কাউন্সিলের পেনাল এথিক্যাল কোসেস কমিটির সদস্য, তার বিরুদ্ধেও তো থ্রেড কালচার চালানোর অভিযোগ রয়েছে। তাই শোরগোল পড়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু যখন বেলাগাম কাণ্ডগুলো ঘটছিল তখন কেন ব্যবস্থা নেওয়া হয়নি এই প্রশ্ন তো উঠছে। উত্তরবঙ্গ মেডিকেলের দুটো ঘর দখল করে রাজ্য মেডিকেল কাউন্সিলের একটি অফিস রয়েছে। অভিযোগ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভেতরে থাকা অফিসই ওই হাসপাতালে থ্রেড কালচারের আতুর ঘর। পড়ুয়াদের অভিযোগ, এই ঘরে বসেই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস থেকে শুরু করে সুশান্ত রায়েরা নাকি থ্রেড কালচার চালাতেন। সুপার স্পেশালিটিতে বাকি আমাদের ওটি সব কিছু চালু হওয়ার কথা ছিল, সেগুলো হলো না। তার আগে হচ্ছে একটা মেডিকেল কাউন্সিলের অফিস হয়ে গেল, যেটা কিন্তু আগে কোনোদিন দেখা যায়নি এরকম অফিস। সুশান্ত রায় তিনি থ্রেড কালচারের একেবারে তিনি মাস্টার মাইন্ড। এই সব চেয়ারে বসে আছে তারা দুর্নীতিবাজ লোকগুলো, তারা তাহলে মেডিকেল কাউন্সিলের কি অবস্থা হবে? যদি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে করার মতো নিয়ম না থাকে, যে একটা মেডিকেল কলেজের মধ্যে একটা আলাদা করে একটা কাউন্সিলের অফিস, যেটার মধ্যে একটা পারস্পরিক একটা দ্বন্দ্ব থাকছে, দুটোর মধ্যে কন্ট্রাডিকশন হচ্ছে, সেখানে ডেফিনেটলি ওখান থেকে তাহলে সরিয়ে অন্য জায়গায় নেওয়া হোক। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে এখানে তাদের নর্থ বেঙ্গলের এই অফিস করে দেওয়ার জন্য একটা নির্দেশনামা আসে, সেই অনুযায়ী কাজটা হয়েছে। স্বাস্থ্য প্রশাসনে তো এখন যারা আছেন তারা আমাকে যদি নির্দেশ দেন, তাহলে আমরা যেরকম ছিল সেরকম আবার তুলে দেওয়া হবে। তিলোত্তমার ধর্ষণ ও খুনে এই স্বাস্থ্য প্রশাসন ও মেডিকেল কাউন্সিল নিয়ে প্রশ্ন তুলছেন ডাক্তারবাবুদের একাংশ। ঘটনার দিন কেন মেডিকেল কাউন্সিলের অনেকেই আরজি করের ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন, সেই প্রশ্ন তো ডাক্তারদের অনেকেই করছেন। ক্রাইম সিনে ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে বেশ কয়েকজন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য সেখানে উপস্থিত ছিলেন। তারা সেখানে কি করছিলেন? ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তিলোত্তমার খুন এবং ধর্ষণের সাথে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে জড়িয়ে আছে। তাই আমরা মনে করি যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে অবিলম্বে ভেঙে দিতে হবে। দেখো, যে মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়ার দাবি উঠেছে, সেই রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়কে আজ ইডি ডেকেছিল। আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তের আগে সুদীপ্ত রায়ের বাড়ি আর নার্সিংহোমে 16-17 ঘন্টা তল্লাশি চালিয়েছিল ইডি। তল্লাশির পরেই আজ তাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। দেখুন, আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও তো সুদীপ্ত রায়ই ছিলেন। ওটা মুখ্যমন্ত্রী ভেঙে দিয়েছেন ওই রোগী কল্যাণ সমিতি, সেটা ঘোষণা করেছেন তিনি। আজ তাকে ইডি দপ্তরে যেতে হলো। এদিকে আরজি করের পিজিটি এবং তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের সভাপতি আশিস পাণ্ডে
সে আবার সিবিআই নজরে পড়েছে। সন্দীপ ঘোষের কাছের লোক বলে তার পরিচিতি। সেই আশিসকে 9ই আগস্ট ফোন করে আর্জি করে যেতে বলেছিলেন কে জানেন? এই সুদীপ্ত রায়। 9ই আগস্ট যেদিন তিলোত্তমার ধর্ষণ এবং খুন, সেদিন আশিস নাকি সল্টলেকের এক হোটেলে উঠেছিলেন। 10ই আগস্ট পর্যন্ত হোটেলে ছিলেন। এবার আশিস হোটেলে ছিলেন কি ছিলেন না, থাকলে কেন ছিলেন, কে এসেছিল, এই সমস্ত কিছু জানতেই সিবিআই তদন্ত করছে, হোটেল থেকে খোঁজ খবর নিয়েছে। আর আমরা খোঁজ নিয়েছি আশিস আর্জি করে কি করতেন সেই বিষয়ে। 2023 সালে যেদিন ডক্টর মানস কুমার ব্যানার্জি আরজি করের প্রিন্সিপাল হয়ে আসেন, সেদিন রাতে অর্থাৎ 12ই সেপ্টেম্বর রাত 3টে নাগাদ মানিকতলা হোস্টেলে র্যাগিং করতে যায় আশিস পান্ডে, সূর্যেশ দাস, সুমিত মণ্ডল। সন্দীপ ঘোষের প্রিন্সিপালের পদ থেকে বদলির যে সরকারি নোটিশ বের হয় তার বিরোধিতা করে মানিকতলা হোস্টেলে যায়। তাতে অসম্মতি জানালে তাদের ওপর অকথ্য শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। এবং আইএমএস হোস্টেলের আবাসিক ছাত্র আশিস পান্ডে, অভিষেক সেন এরা টিএমসিপি ইউনিটের নাম করে নানা ছেলেদের বিভিন্ন রকমভাবে ভয় দেখাতো এবং পরীক্ষায় ফেল করাতো। এবং পরীক্ষায় ফেল করানোগুলো এতটাই সুপরিকল্পিতভাবে করা হতো যে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ফেল করানো হতো যাতে তারা রিভিউ না দিতে পারে। বারে বারে প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় টার্গেট করে সেম স্টুডেন্টদের বারবার সাপ্লি দেওয়া, টার্গেট করে স্টুডেন্টদের রেজিস্ট্রেশন আটকানো, এইগুলো তো এখন সামনে চলে গেছে। এই উদাহরণগুলোই দিয়ে ওরা গোটা কলেজকেই ভয় দেখায়। সত্যি কথা বলতে অস্বস্তি কিছু কম পড়েছে। এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্যে রাজ্যের কোথায় কত মানুষের প্রাণ গেছে তার একটা তালিকা তৈরি হয়েছে। সেটা মানে কতজন মারা গেছে সেটা সবাই বলেছেন। এবার সেই তালিকায় নাম রয়েছে খিদিরপুরের বাসিন্দা সামি উদ্দিনের। 19শে আগস্ট এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারে মৃত্যু হয় সামি উদ্দিনের। এবার তার পরিজনেরা এসএসকেএমের ট্রমা কেয়ারে ভাঙচুর চালায়, মারধর করা হয় ডাক্তারদের, যাদের কর্মবিরতিতে সামি উদ্দিনের মৃত্যু হয়েছে বলে রাজ্য এবং তৃণমূলের দাবি। সেই জুনিয়র ডাক্তারদের মধ্যে একজন এসএসকেএমের পিজিটি সুব্রত সুর। সুব্রতই সেদিন সামি উদ্দিনের চিকিৎসা করেছিলেন। মারও খেয়েছেন তিনি, কারণ নাকি ঠিক করে চিকিৎসা করেননি। এবার কর্মবিরতি করলে তিনি তো ট্রমা কেয়ারেই থাকতেন না, তাহলে কর্মবিরতির জেরে সামি উদ্দিনের মৃত্যু হয়েছে বলে যে দাবি করা হচ্ছে এই জুনিয়র ডাক্তারদের, সেটা কি করে ঠিক? এটা যেমন প্রশ্ন, তেমনি আরেকটা প্রশ্ন আছে। যে রোগীর মৃত্যুতে তার পরিবার হাসপাতালে চড়াও হলো, রাজ্যের 1 নম্বর সরকারি হাসপাতাল, খেয়াল করে দেখুন, এসএসকেএমের ট্রমা কেয়ারে ভাঙচুর করলো। এই ট্রমা কেয়ার এমার্জেন্সি তো, সেখানে ওই কোনো রকম কর্মবিরতির কোনো বিষয় নেই। ওখানে তো ট্রমা কেয়ারগুলো তো সব জায়গাতেই সঠিকভাবে চলছিল। মানে সেখানে ডাক্তাররা ছিলেন বলেই চিকিৎসা করেছেন বলেই কোথাও গিয়ে রোগীর পরিজনের মনে হচ্ছে চিকিৎসা ঠিক হয়নি, তাই জন্য তারা মারধর করেছেন। এবার তারপর তারা ভাঙচুর করেছেন ওই হাসপাতালে, সেখান থেকে অন্য রোগীরা ভয় চড়ে পালিয়ে গেছেন ওই ভাঙচুরের জন্য। সেই ভাঙচুর করা রোগীর পরিবারকে কি করে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করলো? এ তো ডাক্তারগুলোকে ভিলেন বানাতে গিয়ে যাদের শাস্তি পাওয়ার কথা, ওই হাসপাতাল ভাঙচুর করা ডাক্তারদের মারধর করার জন্য, তাদের পুরস্কৃত করা হলো, তাই না? এরপর ভবিষ্যতে যদি লোকে ভাবে ভাঙচুর করলে ক্ষতিপূরণ পাওয়া যায়, তাহলে ক্ষতি তো রাজ্যেরই, টাকাও যাবে, সরকারি সম্পত্তিও নষ্ট হবে। ডাক্তারদের যাত্রা ভঙ্গ করতে গিয়ে কি রাজ্যের নিজেরই নাক কাটা যাবে না তখন? কো পাওয়ার্ড বাই আনমোল। যখন খেলা জমবে, আনমোল মারি প্লাসই জিতবে।